সেটা হচ্ছে ডক্টর আমাকে কি কি টেস্ট দিয়েছিলেন। যখন আমি ফার্স্ট টাইম ডক্টরের কাছে ভিজিট করতে গেছিলাম, উনি আমাকে দিয়েছিলেন কিছু ব্লাড টেস্ট আর একটা আল্ট্রাসাউন্ড। তো ব্লাড টেস্টগুলোর মধ্যে ছিল মেবি হিমোগ্লোবিন, আমার ব্লাড গ্রুপ, সুগার টেস্ট, থ্যালাসেমিয়া আর থাইরয়েড। এই 5 ধরনের টেস্ট আমাকে দিয়েছিলেন করতে, আর একটা আল্ট্রাসাউন্ড দিয়েছিলেন। তো সমস্ত রিপোর্ট, আমার ব্লাড রিপোর্ট একদম নর্মাল ছিল, কোনো খারাপ কিছু পাওয়া যায়নি। মানে এটা খুব ভালো একটা কথা যে কিছু খারাপ কিছু ছিল না আমার ব্লাড রিপোর্টে, না থাইরয়েড না সুগার, কিছু না। আমি যবে এই টেস্টগুলো পাই যে করতে হবে, তার 3 দিন 4 দিনের মাথায় টেস্টগুলো করা হয়েছে। তো আল্ট্রাসাউন্ডের রিপোর্টও আমার নর্মাল, সব ঠিকঠাক এসেছিল। তো আমার যে স্ক্যানটা হয়েছে সেটা হচ্ছে ডেটিং স্ক্যান হয়েছে, আর সেই সময় মানে আফটার স্ক্যান আমি জানতে পারি আমি অলরেডি 7 উইকসের প্রেগনেন্ট। ঠিক আছে, তো তোমাদেরকে আমি দেখাই ইউএসসি রিপোর্টটা, জানি না বুঝতে পারবে কিনা। ডক্টর লাইট একটা কিছু ওদের ইয়ে থাকে, লাইটের মধ্যে দিয়ে দেখে, আমি সেইভাবে দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে, হেসো না প্লিজ। দেখতে পাচ্ছ এই যে ছোট্ট গোল মতন, এইখানে গোল মতন রয়েছে, এটাই হচ্ছে আমার ছোট্ট বেবি। ফার্স্ট টাইম দেখলাম, মানে সেই সময় দেখেছিলাম, আজকে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এটা হচ্ছে মেবি হার্ট রেট, এখানটায় ডটেড লাইন করে দেখানো হয়েছে, হার্ট রেট বলছেও এই জায়গাটাতে হার্ট রেট। বাকি এই রিপোর্টটা থেকে মানে এতটাই ছোট ছিল, 7 উইকসে কিরকম থাকে ওই মটরশুটির দানা বা এরকম কিছু সাইজের থাকে হয়তো, তো কিছুই বোঝা যাচ্ছে না। ইউএসসি রিপোর্টটা থেকে কিছুই বুঝতে পারিনি, জাস্ট একটা কিছু গোল কিছু একটা রয়েছে একটুখানি আমি মানে বুঝতে পারছি। তো এরকমই হয়তো হয়। তো ফার্স্ট আল্ট্রাসাউন্ড যখন করাতে গেলাম, মনিটরটা আমি দেখতে পাইনি, মনিটর ডক্টরের দিকে ঘোরানো ছিল। সেকেন্ড টাইম যখন আমি আল্ট্রাসাউন্ড করতে গেছিলাম, তখন আমি ফার্স্ট টাইম মানে পুরো স্ক্রিনে দেখেছি কিরকম দেখতে পুরোপুরি। ঠিক আছে, পুরো ব্যাঙাচির যেরকম হয়, মানে পেছন পোর্শনটা একটা লেজের মতন হয়ে রয়েছে, ওই রকম ওটা সেকেন্ড ট্রাইমিস্টারে আমি দেখেছিলাম। কিরকম বাজেভাবে দেখালাম একটা লাইট দিয়ে, তোমরা প্লিজ হেসো না, কারণ এটা ছাড়া ক্যামেরায় একেবারেই দেখা যাচ্ছিল না। তো পেছন থেকে একটা লাইট আলো ফেলে দেখানো তোমাদেরকে চেষ্টা করলাম। তো এই আল্ট্রাসাউন্ডের ব্যাপারে আরো কিছু বলার আগে কয়েকটা টার্ম আমি তোমাদেরকে একটু ডিসকাস করতে চাই তোমাদের সঙ্গে। সেটা হচ্ছে ফার্স্ট যেটা আছে সেটা হলো প্লাসেন্টা। প্লাসেন্টা বা গর্ভফুল, তোমরা শুনে থাকবে নিশ্চয়ই। প্লাসেন্টা একটা শরীরে আমাদের এই অবস্থায় প্রেগনেন্সি পিরিয়ডে খুব একটা ইম্পর্ট্যান্ট একটা টার্ম বলতে পারো। তো প্লাসেন্টা ইজ নাথিং বাট অ্যান অর্গান, যেটা কিনা অ্যাক্ট অ্যাজ আ ব্রিজ বিটুইন দ্য মাদার অ্যান্ড দ্য ফিটাস বলতে পারো, বা বেবি বলতে পারো, বা এমব্রিও বলতে পারো। ঠিক আছে, এই মা আর বাচ্চার মাঝখানে একটা ব্রিজের মতন কাজ করছে এই অর্গানটা, এই প্লাসেন্টা। ওকে, তো প্লাসেন্টা কি করছে, যত পুষ্টিকর জিনিস কিংবা অক্সিজেন এগুলি বাচ্চার শরীরে দিচ্ছে, এবং বাচ্চার শরীর থেকে যে দূষিত পদার্থ রয়েছে সেগুলো রক্তের মাধ্যমে মায়ের শরীরে মানে রিটার্ন করে দিচ্ছে, এবং মায়ের শরীর থেকে সেই খারাপ জিনিসগুলো বেরিয়ে যাচ্ছে। মানে মেন কথা হচ্ছে একটা আদান প্রদান তৈরি করছে। ঠিক আছে, বেসিক্যালি অ্যাম্বিলিক্যাল যে কর্ডটা হয় বেবির, যে নাড়িটা থাকে যেটা, সেই নাড়িটার সঙ্গে মায়ের শরীরের সঙ্গে বেবির শরীরের এই যে মাঝখানে ও ব্রিজ হিসেবে কানেক্টেড রয়েছে, এবং ওই অ্যাম্বিলিক্যাল কর্ডের মাধ্যমেই কিন্তু বেবির শরীরে এই জিনিসপত্রগুলো আদান প্রদানগুলো করছে প্লাসেন্টা। এছাড়াও যেটা করে সেটা হচ্ছে কিছু প্রোটিন বা হরমোন এগুলোকেও জেনারেট করে প্লাসেন্টা। তো মেন কথা কি হয় না, একটা ছাতার মতন পুরো ঘিরে রাখে বাচ্চাটাকে, একটা প্রোটেকশন দিতে পারে। ঠিক আছে, এটাই হচ্ছে মেন কাজ প্লাসেন্টা বা গর্ভফুল যেটাকে বলে। নেক্সট যেটা হচ্ছে, এই প্লাসেন্টার হচ্ছে গ্রেড থাকে। ওকে, 0 গ্রেড, 1, 2, 3 এই 4টে গ্রেড থাকে। এবং আমাদের যে মান্থস বা যে উইকস গুলো হচ্ছে, এক একটা উইক, 1 উইক, 2 উইক, এরকম টোটাল 40 উইকস এর জার্নি আমাদের
পার করতে হয়। তো এই উইকের কিছু কিছু পিরিয়ডের মধ্যে মধ্যে থেকে প্লাসেন্টার গ্রেডগুলো চেঞ্জ হতে থাকে। ফার্স্টে 0, অবভিয়াসলি প্লাসেন্টার গ্রেড 0, দেন 1, দেন 2, দেন 3 এরকম করে হয়। এবং যেই উইকের মধ্যে যত গ্রেডে থাকার কথা প্লাসেন্টা, তার থেকে যদি বেশি হয়ে যায় সেটা কিন্তু একটা অ্যাবনর্মালিটিস বলতে পারো। সেক্ষেত্রে ডক্টরের সঙ্গে পরামর্শ নেওয়াটা খুব দরকার। প্লাসেন্টার আবার ডিফারেন্ট ডিফারেন্ট পজিশন রয়েছে, ঠিক আছে। প্লাসেন্টা মেনলি আমাদের ইউটেরাসের ওয়ালের মধ্যে ওটা গিয়ে সেটে যায়। প্লাসেন্টার ডিফারেন্ট ডিফারেন্ট পজিশন আছে, যেমন ইউটেরাসের হচ্ছে তোমার সামনের দিকে বা পেছনের দিকে থাকে, সেটাকে তোমার অ্যান্টেরিয়র, সামনের দিকে থাকলে অ্যান্টেরিয়র পজিশন, আর পেছনের দিকে থাকলে পোস্টেরিয়র পজিশন বলে। নেক্সট হচ্ছে ওপরের দিকে লেফট সাইড, রাইট সাইডে থাকতে পারে, কিংবা ইউটেরাসের মুখের দিকে মানে নিচের দিকে থাকে, সেটা হচ্ছে ইউটেরাসের যে জায়গা থেকে মানে যে নালী পথটা রয়েছে সেই জায়গাতেও অনেক সময় থাকে, বা ওখান থেকে ছেড়ে 2 সেন্টিমিটার সরে নিচের দিকে সরে থাকতে পারে। প্লাসেন্টা প্রিভিয়া এই সবগুলো বলে। এই টার্মসগুলো খুব বেশি আমার নলেজ নেই, মানে খুব ডিটেলসও আমি বলছি না, একদম বেসিক যে ইউনিভার্সাল একটা নলেজ থাকা দরকার আমি সেই হিসেবেই তোমাদেরকে বলছি। মেনলি প্লাসেন্টা অ্যান্টেরিয়র পজিশন, পোস্টেরিয়র পজিশনটাই বেশি শোনা যায়। তো এই দুটো সেফ পজিশন। আর যে প্লাসেন্টা প্রিভিয়া পজিশনটা, এই পজিশনটা একটু কমপ্লিকেটেড, একটু কি বলবো, রিস্কি পজিশন বলতে পারো, ঠিক আছে। তো এই গেল বেসিক প্লাসেন্টা কি, প্লাসেন্টার কি কাজ, প্লাসেন্টার কিরকম পজিশন হয়, এইটা হচ্ছে ওভারঅল হচ্ছে একটা প্লাসেন্টার সম্পর্কে আমি তোমাদেরকে বললাম। নেক্সট যেটা তোমাদের জানা খুব দরকার সেটা হচ্ছে বেবির পজিশন, ঠিক আছে। এই প্লাসেন্টা আর বেবির পজিশন এটা খুব একটা ইম্পর্টেন্ট একটা জিনিস। বেবির পজিশন 4 ধরনের পজিশন হতে পারে, ঠিক আছে। অ্যান্টেরিয়র পজিশন, পোস্টেরিয়র পজিশন, ব্রিচ পজিশন, আর হচ্ছে ট্রান্সভার্স লাই, ঠিক আছে। এই 4 ধরনের পজিশন হতে পারে। আমি তোমাদেরকে এক এক করে বলছি কোন পজিশনে কি। ফার্স্ট বলি অ্যান্টেরিয়র পজিশন। অ্যান্টেরিয়র পজিশনে কি হয়, বেবির মাথা নিচের দিকে থাকে ইউটেরাসের, আর পাটা অবভিয়াসলি উপরের দিকে থাকে। এবং অ্যান্টেরিয়র পজিশনে কি হয়, বেবির মুখটা মায়ের পিঠের দিকে থাকে। মানে এটা যদি এরকম ভাবে পেটটা হয়ে থাকে, তাহলে আমাদের পেটের দিকে ওদের বেবির পিঠটা থাকে, আর হচ্ছে বেবির মুখটা থাকে আমাদের ভেতরের দিকে, ঠিক আছে। এটা হচ্ছে অ্যান্টেরিয়র পজিশন। আর এই ক্ষেত্রে অ্যান্টেরিয়র পজিশনে তোমার প্লাসেন্টা কিন্তু এটা যদি এরকম ধরো পেটটা হচ্ছে, তাহলে এই পজিশনটাতে হচ্ছে তোমার প্লাসেন্টাটা সাটে, ঠিক আছে। এখানে প্লাসেন্টা থাকলো, আর তার অপোজিট সাইডে মানে ভেতরের দিকটাতে বেবি থাকছে, এবং বেবির মুখটা থাকছে মানে এই পজিশনে আমাদের পিঠের দিক করে, ঠিক আছে। আর আমাদের পেটের দিক করে ওর বেবির পিঠটা থাকছে। জানি না আমি কতটা ক্লিয়ারলি তোমাদেরকে বোঝাতে পেরেছি, তোমরা বুঝতে পারছো কিনা। তো এই ক্ষেত্রে প্লাসেন্টা না একটা কুশনের মতন কাজ করে থাকে, ঠিক আছে। কুশনের মতন বেবিকে পুরো, এটা ধরো বেবি এরকম ভাবে থাকলে, এটা যদি বেবির মুখ হয়, এরকম রয়েছে বেবিটা, ঠিক আছে। মাথাটা এইদিকে, এটা মাথার পেছন পজিশনটা, আর তোমার আমাদের পেটটা এরকম রয়েছে, আর প্লাসেন্টাটা এইভাবে আটকে রয়েছে। একটা দেখো কুশনের মতন ওকে সেভ করে রেখেছে, একটা গার্ড করে রেখেছে, ঠিক আছে। তো এইরকম পজিশন হচ্ছে অ্যান্টেরিয়র পজিশন বলে। এটা নাকি সব থেকে সেফেস্ট পজিশন বলা যায়, এটা রিস্ক কম থাকে এবং সব থেকে ভালো সেফ পজিশন একটা অ্যান্টেরিয়র পজিশন। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে তোমার পোস্টেরিয়র পজিশন। পোস্টেরিয়রটা ঠিক অ্যান্টেরিয়রের অপোজিট হয়, মানে সেক্ষেত্রে কি হয়, মাথাটা নিচের দিকেই থাকে ইউটেরাসে, কিন্তু বেবির মুখটা এরকম থাকে। মানে যেটা বললাম, এটা যদি মাথা হয়, এটা মাথার ব্যাক সাইডটা যদি হয়, তাহলে এরকম থাকছে। মানে মাথাটা আমাদের, মুখটা আমাদের পেটের সামনে। এইটা যদি পেট হয়, তাহলে বেবির মুখটা আমাদের পেটের সামনে থাকছে, আর ওর পিঠটা আমাদের পিঠের দিকটাতে থাকছে। এটা হচ্ছে পোস্টেরিয়র পজিশন। এবং যখন বেবির মুখটা আমাদের সামনের দিকটাতে থাকছে, ওর পিঠের কাছটাতে থাকছে, তখন প্লাসেন্টাটা, ঠিক আছে। এই পজিশনটাকে বলা হচ্ছে পোস্টেরিয়র পজিশন। এটাও সেফ পজিশন। এই বোথ পজিশনের ক্ষেত্রে কিন্তু নর্মাল ডেলিভারি পসিবল, ঠিক আছে। এরপরে যে দুটো পজিশন বলবো তার হচ্ছে ফার্স্ট হচ্ছে ব্রিজ পজিশন। ব্রিজ পজিশনের আবার 3 রকম 4 রকম ভাগ রয়েছে, অত ডিটেলস আমি যাচ্ছি না। ব্রিজ পজিশনটা কি হয়, কিরকম ভাবে বেবি থাকে সেটাই আমি বলছি। ব্রিজ পজিশনে থাকে কি, বেবির মাথাটা থাকে আমাদের বুকের দিকে উঁচু, মানে এটা তো মাথাটা, সাপোজ এরকম মাথাটা এরকম ভাবে থাকে আমাদের
এরকম ভাবে থাকে। আর পাটা হচ্ছে আমাদের ইউটেরাসের নালীর দিকে থাকে। এবার পাটা কোনো সময় এরকম ভাবে থাকলো, কোনো পা নিচের দিকে থাকলো, বা দুটো পাই এরকম ভাবে থাকলো, এরকম 3-4 ধরনের পজিশনে থাকে। সেটা আবার ব্রিজ পজিশনের ক্যাটেগরি। মেন কথা বুঝে নাও যে এক্ষেত্রে বাচ্চাটা উল্টে থাকছে, মানে নিচের দিকে মাথাটা থাকার কথা, সেক্ষেত্রে সেরকম থাকছে না, মাথাটা ওপরের দিকে থাকছে এবং পাটা তোমার ইউটেরাসের দিকে থাকছে, নালীর দিকে থাকছে, ঠিক আছে। তো বুঝতেই পারছো এক্ষেত্রে যেটা একটা ক্রিটিক্যাল পজিশন, এক্ষেত্রে সি সেকশন হওয়ার চান্সটাই বেশি থাকে। আর লাস্ট যে পজিশনটা সেটা হচ্ছে ট্রান্সভার্স লাই। এক্ষেত্রে ইউটেরাসের সঙ্গে মানে এরকম হরাইজন্টাল ভাবে থাকছে, ঠিক আছে। তাহলে এটা যদি মাথা হয়, এটা পা এরকম, আর নর্মালি থাকার কথা কি এরকম থাকার কথা, সেখানে থাকছে এই রকম ভাবে। তো এটা ভীষণই একটা মানে রিস্কি পজিশন। এক্ষেত্রে নাকি সি সেকশন ছাড়া কোনো উপায় নেই ডেলিভারি, ঠিক আছে। তো এই গেল বেবির পজিশন, 4 রকমের পজিশন হয়। তো এইগুলোই হচ্ছে মানে বেবির পজিশন সম্পর্কে একটা বেসিক একদম মিনিমাম একটা নলেজ, একটা ইনফরমেশন। এরপরেও হচ্ছে আরো ডিটেলস, আরো ডেপথের ব্যাপার রয়েছে, সেগুলো আমি তো মেডিকেল নিয়ে পড়িনি, আমার অত আইডিয়াও নেই। আর যদি কিছু ভুল বলে থাকি, যা এখনো পর্যন্ত বলেছি, তো প্লিজ আমাকে কারেক্ট করে দিও যে আমি ভুল বলছি কিনা। সেক্ষেত্রে আমাকে কমেন্ট করে জানিও যে লাবণী তুমি এই জায়গাটাতে ভুল বলছো, তাহলে আমিও মানে যেটা ভুল জেনে রয়েছে সেই জিনিসটা আমিও যাতে কারেক্ট করতে পারি। ওকে, তো এবার যেটা বলবো সেটা হচ্ছে এই সময় মানে এই ডিউরিং ফার্স্ট ট্রাইমেস্টার কি কি টেস্ট দেওয়া হয় সেই টেস্টগুলো তোমাদেরকে বলি। এক তো হচ্ছে বেসিক টেস্ট, যেগুলো যে কি বলবো, হিমোগ্লোবিন লেভেল, থাইরয়েড, সুগার টেস্ট, এইগুলো যেরকম ব্লাড টেস্টগুলো হওয়ার সেগুলো হয়, সেগুলো আমারও হয়েছে। নেক্সট যেটা টেস্ট হয় সেটা হচ্ছে তোমার ইউএসজি, সেটাকে বলা হয় ডেটিং স্ক্যান, ঠিক আছে। ডেটিং স্ক্যানটা কি সেটা আমি বলি। ডেটিং স্ক্যান বলতে মানে নামটা শুনেই বোঝা যাচ্ছে যে একটা ডেটের ব্যাপার রয়েছে। কার ডেট? না, বেবির ডেট, ঠিক আছে। যে তোমার যে এলএমপি মানে লাস্ট মান্থ অফ পিরিয়ড যেটা ছিল সেটা, আর এখন কারেন্টলি তুমি যখন ইউএসজি করাতে যাচ্ছ সেই সময় তুমি কত উইকসের প্রেগনেন্ট, ঠিক আছে, কত মান্থ বা কত উইকস এর প্রেগনেন্ট হয়ে রয়েছো, মানে বাচ্চার বয়সটা কতটা হয়েছে, সেটা এই স্ক্যান থেকে জানা যায়। তো এটা থেকে যেগুলো জানা যায় সেটা হচ্ছে বেবির কত উইকস চলছে, ঠিক আছে, সেটা থেকে আবার ডিউ ডেট মানে হচ্ছে এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি, এটা জানা যায়। ইডিডি ইউএসজি রিপোর্টে তোমরা দেখে থাকবে, একটা হচ্ছে এলএমপি লাস্ট মান্থ অফ পিরিয়ড, আর ইডিডি এস্টিমেটেড ডেট অফ ডেলিভারি আর ডিউ ডেট, এস্টিমেটেড ডিউ ডেট, ঠিক আছে। এইগুলো থাকছে, এই দুটো জানা যায়। নেক্সট হচ্ছে নাম্বার অফ ফিটাস, ঠিক আছে, মানে মাল্টিপল বেবি রয়েছে কিনা বা সিঙ্গেল লাইফ রয়েছে কিনা তোমার ভেতরে, তো সেই জিনিসটা জানা যায় যে কতগুলো বেবি তুমি ক্যারি করছো। নেক্সট যেটা জানতে পারছো সেটা হচ্ছে বেবির হার্ট রেট নর্মাল আছে কিনা, সেই ব্যাপারটা জানা যায়। 8-9 সপ্তাহ পর থেকে নাকি প্লাসেন্টা তৈরি হয়, তার আগে প্লাসেন্টা তৈরি হয় না। মানে এই ডেটিং স্ক্যানে কিন্তু প্লাসেন্টা সম্পর্কে জানতে পারছে না, তো প্লাসেন্টার পজিশনও জানা যাচ্ছে না, ঠিক আছে। আরো একটা জিনিস জানা যাচ্ছে সেটা হচ্ছে আমাদের যে ফ্লুইড, মানে যেই লিকুইডটার মধ্যে বেবি ভাসছে সেই লিকুইডটা অ্যাডিকুয়েট কিনা, ঠিক আছে, পর্যাপ্ত পরিমাণে আছে কি না। আরো একটা জিনিস জানতে পারি সেটা হচ্ছে একটপিক প্রেগনেন্সি কিনা, মানে কি না আমাদের তো বেবিটা তো ইউটেরাসের ভেতরে থাকছে, কিন্তু যদি ইউটেরাসের বাইরের ওয়ালে যদি বেবি ফিটাসটা সাটে, সেই ক্ষেত্রে একটপিক প্রেগনেন্সি বলে, যেটা কিনা নর্মালি এটা লাস্ট অব্দি যায় না, যা জানলাম এটা মিসক্যারেজ হয়ে যায়। তো এই ধরনের প্রেগনেন্সি কিনা, যে নর্মাল প্রেগনেন্সি নাকি এই ধরনের প্রেগনেন্সি আছে কিনা, সেই জিনিসটাও কিন্তু আমরা এই ডেটিং স্ক্যান থেকে জানতে পারি। তো এই সব বেসিক জিনিসগুলো আমরা ডেটিং স্ক্যান, আমাদের ফার্স্ট স্ক্যান থেকে জানতে পারি। নেক্সট যে স্ক্যানটা করা হয়, যে আল্ট্রাসাউন্ডটা করা হয়, সেটাকে বলা হয় এনটি স্ক্যান, ঠিক আছে। এটা 11 to 14 উইকসের মধ্যে এই স্ক্যানটা করা হয়, আর 14 উইকসের পরে করলে নাকি অত ভালো রেজাল্টটা পাওয়া যায় না। মেন জিনিসটা কি হয় আমি আগে বলি। এনটি স্ক্যানে কি হয় না, বাচ্চার যে ঘাড়ের পজিশনটা রয়েছে, ওই পজিশনে যে ফ্লুইডটা বা টিস্যু যাই বলো, সেটা ঠিকঠাক আছে কিনা সেটাই কিন্তু এই এনটি স্ক্যানে চেক করা হয়। আর যেহেতু 14 উইকসের পর বেবির স্কিনটা আরো বেশি ডেভেলপ হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে কি হয় না, ওর ভেতরে যে ফ্লুইডটা আছে সেই জিনিসটা ঠিকঠাক ভাবে চেক করা যায় না। এতটুকুই আমি জানতে পেরেছি যে এনটি স্ক্যান এরকমই হয়, মানে এই কারণে করা হয়, ঠিক আছে। ওই কারণে 11 to 14 উইকসের মধ্যেই এই এনটি স্ক্যানটা করা হয়ে থাকে। এবং এই এনটি স্ক্যানের সঙ্গে সঙ্গে
আর একটা টেস্ট করা হয় যেটা একটা ব্লাড টেস্ট, যেটাকে বলা হয় ডাবল মার্কার বা ডুয়াল মার্কার টেস্ট। ঠিক আছে, এটা কি ব্যাপারটা কি হয় না, যে ব্লাড রিপোর্টটা নেওয়া হয় সেইটা আর এই এনটি স্ক্যানের যে রিপোর্টটা স্ক্যান করে যে জিনিসগুলো জানতে পারা যাচ্ছে সেই দুটোকে কম্বাইন করে একটা কনক্লুশনে মানে একটা রেজাল্ট, একটা রিপোর্ট বানানো হয়। ঠিক আছে, এইটা হচ্ছে তোমার ডুয়াল মার্কার টেস্ট বলা হয়, যেখানে স্ক্যান মানে ইউএসজি একটা করা হচ্ছে এনটি স্ক্যান, এবং যেখানে ব্লাড টেস্ট নেওয়া হচ্ছে করা হচ্ছে, সেই দুটোকে মিলিয়ে কম্বাইন করে একটা ফাইনাল একটা রিপোর্ট জেনারেট করা হয়। এটাকে বলা হয় ডুয়াল মার্কার বা ডাবল মার্কার টেস্ট। ঠিক আছে, এই টেস্টে তোমার মানে মায়ের যে প্রেগনেন্ট লেডি রয়েছে তার হাইট, ওয়েট, তার এক্স্যাক্ট ডেট অফ বার্থ, ঠিক আছে, মানে যেই সময় তুমি টেস্টটা করাচ্ছ এক্স্যাক্টলি সেই সময় তোমার কত বয়স, এক্স্যাক্ট বয়সটা, সেই জিনিস এগুলো সমস্ত কিছু ইনফরমেশনগুলো কালেক্ট করে তবে গিয়ে এই টেস্টের একটা রিপোর্ট তৈরি করা হয়। আর একটা সময় লাগে, এই ব্লাড টেস্টের রিপোর্টটা হাতে পেতে একটু সময় লাগে। ঠিক আছে, তো এই হয়ে গেল ডুয়াল মার্কার টেস্ট বা ডাবল মার্কার টেস্ট, সাথে এনটি স্ক্যান। ওকে, ডুয়াল মার্কার বা ডাবল মার্কার টেস্টে দুটো প্যারামিটার চেক করা হয় ব্লাডের মধ্যে। ঠিক আছে, একটা প্রোটিন আর হরমোন, এই ধরনের দুটো প্যারামিটার চেক করা হয়, তার জন্য এর নাম হচ্ছে ডাবল মার্কার। ঠিক আছে, দু ধরনের প্যারামিটার যেহেতু চেক করা যায়, এবং এই মার্কার টেস্টের থ্রু বলে দেওয়া যায় যে বেবি যেটা আসছে সেই বেবির মধ্যে কোনো ডাউন সিনড্রোম বা ক্রোমোজোমাল কোনো অ্যানোমালিস আছে কিনা। ঠিক আছে, তবে একটা কথা বলি, এই ডুয়াল মার্কার টেস্ট বা আদার্স যে মার্কার টেস্টগুলো রয়েছে, ট্রিপল মার্কার টেস্ট বলো বা কোয়াড্রাপল মার্কার টেস্ট বলো, এগুলোতে কিন্তু কোনোভাবে বলা যায় না যে এক্স্যাক্টলি বলা যায় না যে বেবি কিন্তু ডাউন সিনড্রোম আছে। ঠিক আছে, এটার রিস্ক কতটা সেটা বলা যায়, রিস্ক ফ্যাক্টরটা বলা যায়, কিন্তু এক্স্যাক্টলি বলা যায় না যে বেবির মধ্যে বেবি কিন্তু ক্যারি করছে ডাউন সিনড্রোম বা আরো কিছু ধরনের সিনড্রোম রয়েছে যেগুলো খুব ক্ষতিকারক, তো সেইগুলো ক্যারি করছে কিনা। তো যখনই জানতে পারা যায় যে মানে আরো ডিটেলসে জানার জন্য আরো অন্য ধরনের টেস্ট রয়েছে, আমার নলেজ নেই সেই ধরনের টেস্ট, তবে এইটুখানি শুনেছি। ডক্টরকে আমি নিজে জিজ্ঞেস করেছিলাম যে এই ধরনের কিছু হলে পরে তখন কি করা হয়, তখন ডক্টর বললেন যে যদি এরকম ডাউন সিনড্রোম বা কিছু এগুলো জানতে পারা যায় সেক্ষেত্রে সাজেস্ট করা হয় বেবিকে অ্যাবর্ট করে দেওয়া। ঠিক আছে, অ্যাবর্শনটাই সাজেস্ট করেন ডক্টর। আর উনি বললেন যে আগেকার দিনে তো এইসব ইউএসজির কোনো চল ছিল না বা এই ধরনের টেস্ট ছিল না, সেক্ষেত্রে কি হতো না এরকম অবস্থাতে বেবি জন্ম নিত, কিন্তু এখন যেহেতু অনেক উন্নত হয়েছে, বিভিন্ন ধরনের টেস্ট এসছে, তো সেই ক্ষেত্রে যখনই জানতে পারা যায় যে এরকম কিছু বেবি জিনগত কোনো রোগ ক্যারি করছে, সেক্ষেত্রে কি করা হয় না, সেই বেবিকে অ্যাবর্ট করে দেওয়া হয় এবং ফার্দার আবার নতুন করে ট্রাই করার জন্য মাদেরকে সাজেস্ট করা হয়। যখন ধরো কোনো সিনড্রোম, কোনো খারাপ কিছু এই ডাবল মার্কার টেস্টের থ্রু বোঝা যাচ্ছে না, যেটা আরো বেশি কিছু জানার প্রয়োজন রয়েছে, সেই জিনিসটা ডাবল মার্কার টেস্ট থেকে জানা যাচ্ছে না, সেই ক্ষেত্রে কিন্তু নেক্সট স্টেপ হচ্ছে ট্রিপল মার্কার টেস্ট। ট্রিপল মানে 3, তো এই ক্ষেত্রে তোমার 3 ধরনের প্যারামিটার চেক করা হয়, এবং কোয়াড্রাপল মার্কার রয়েছে যেখানে 4 ধরনের প্যারামিটার, হরমোনাল বা প্রোটিন এই রিলেটেড কিছু প্যারামিটার, সেগুলোকে চেক করে একটা কনক্লুশন করা যায় যে বেবি সুস্থ আছে কিনা, কোনো ক্রোমোজোমাল অ্যানোমালি আছে কিনা, কোনো জিনগত রোগ ক্যারি করছে কিনা, এই রিস্ক ফ্যাক্টরটা কত, সেই জিনিসগুলো কিন্তু ক্যালকুলেট করে বলা যায়। আমার কিন্তু কোনো এই ডুয়াল মার্কার টেস্টটা হয়নি, আমার যেটা হয়েছে আমার কোয়াড্রাপল মার্কার টেস্ট হয়েছে। ঠিক আছে, কোয়াড্রাপল মার্কার হচ্ছে এই দুটোর থেকে অনেক বেশি অ্যাডভান্স, বুঝতেই পারছো, কারণ কি এখানে 4 ধরনের প্যারামিটার্স তোমার বলে দিতে পারছে। ট্রিপল মার্কার টেস্ট আর কোয়াড্রাপল মার্কার টেস্ট আবার হয়ে যায় তোমার সেকেন্ড ট্রাইমেস্টারে গিয়ে। তো সেইগুলোর মধ্যে থেকে আমার কি কি টেস্ট হয়েছে সেগুলো নিয়ে আমি তোমাদেরকে অন্য কোনো ভিডিওতে বলবো। তো আজকের মেন মোটো ছিল আমার ফার্স্ট ট্রাইমেস্টার রিলেটেড সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করা। ঠিক আছে, তো এই গেল সমস্ত কিছু টেস্ট বা আমি কি কি ফেস করেছি, সেগুলোকে কিভাবে ওভারকাম করেছি, ডক্টর আমাকে কি সাজেস্ট করেছেন, এইসব রিলেটেড ইনফরমেশনই আমি তোমাদেরকে আজকের এই ভিডিওতে দিতে চেয়েছিলাম, এবং আশা করছি সেগুলি দিতে পেরেছি ঠিকঠাক ভাবে। আরো একটা কথা আমি তোমাদেরকে বলবো, এই সময় শোয়ার ধরন, ঠিক আছে, অনেকে আমরা ভূত হয়ে শুই, কেউ চিত হয়ে শুই, কেউ পাশ ফিরে শুই। ঠিক আছে, তো এই সময়টাতে ফার্স্ট ট্রাইমেস্টারের ক্ষেত্রে যেটা আমিও করেছি, অত তাড়াতাড়ি তো একটা অভ্যেসকে অ্যাডাপ্ট করা যায় না, তো চেষ্টা করবে যে অলরেডি
পাশ ফিরে শোয়াটা শুরু করে দিতে এই সময় থেকে, লেফট সাইড আর রাইট সাইড, ঠিক আছে? চিত হয়ে শোয়ার চেষ্টা করবে না, ভুট হয়ে শোয়ার তো একদমই চেষ্টা করবে না, ছেড়েই দাও। আর চিত হয়ে যদিও শো, মনে হয় যে এই সময় এই ফার্স্ট ট্রাইমেস্টারে চিত হয়ে শুলে পরে খুব একটা ইস্যু হয় না, ঠিক আছে? তবে চেষ্টা করো না শোয়ার। আর যদিও শো, চিত হয়ে শুয়ে পায়ের তলে একটা বালিশ নিয়ে শোবে, ঠিক আছে? তাতে কি হয়, কোমরের পজিশনটা একটু মানে পাটা একটু উপরের দিক করে থাকে, সেক্ষেত্রে একটু আরাম বোধ করবে। এবং কোমরে যদি তোমাদের এই সময় ব্যথা বেদনা হয়, সেই ক্ষেত্রেও কিন্তু এটা তুমি একটু রিলিফ পেতে পারো। কিন্তু এই সময় থেকেই চেষ্টা করবে পাশ ফিরে শোয়ার অভ্যেসটা করতে। তো এটা হচ্ছে একটা সাজেশন আমি তোমাদেরকে দিলাম, কারণ এটা আমি ফেস করেছি, তাই তোমাদেরকে বলছি। নেক্সট হচ্ছে ওয়েটের ব্যাপারটা। ফার্স্ট ট্রাইমেস্টারে কিন্তু ওয়েট, তুমি যখন শুরুতে যে ওয়েটটা নিয়ে ডক্টরের কাছে যাচ্ছ, ফার্স্ট ট্রাইমেস্টারে কিন্তু সেই ওয়েটটা অন্য টাইম যখন ডক্টরের কাছে চেক আপে যাবে, সেই সময় দেখবে ওয়েটটা কমে গেছে। হতেই পারে এটা, এই নয় কি তুমি প্রেগনেন্ট মানেই তোমার ওয়েট একেবারে বাড়তে থাকবে বাড়তে থাকবে, ওয়েট কিন্তু কমে যায়। তো সেই ক্ষেত্রে কিন্তু সেটা নিয়ে ভয় পাবে না। আমার ক্ষেত্রেও ওয়েটটা কমেছিল, ঠিক আছে? তো ডক্টর ফার্স্ট দিনই বলে দিয়েছে ওজন কিন্তু কমতে পারে, সেটা নিয়ে একদম ভয় পাবে না। তো তোমাদেরকেও বলছি, ওজন কমতে পারে ফার্স্ট ট্রাইমেস্টারে, সেটা নিয়ে তোমরাও ভয় পেও না, এটা একটা নর্মাল ব্যাপার। আর ওয়েট গেনের যে ব্যাপারটা, সেটা কিন্তু হঠাৎ করে ওয়েট গেন করা ভালো নয়, ঠিক আছে? আস্তে আস্তে ওয়েটটা গেন করাটাই হচ্ছে সব থেকে ভালো মানে ব্যাপার। তো এই নয় কি প্রেগনেন্ট হয়ে গেছি মানে খুব খুব খাবো, যেগুলো খেতে পাচ্ছি না জোর করে খেয়ে এটা সেটা খেয়েতে ওয়েট বাড়াতে হবে, মানে আমার বাচ্চার ওয়েট বেড়ে যাচ্ছে, এরকম কোনো ব্যাপার নেই, ঠিক আছে? তো ওয়েটটা চেষ্টা করবে গ্র্যাজুয়ালি যাতে বাড়ে সেই রকম ভাবে। তো সেক্ষেত্রে পর্যাপ্ত পরিমাণ আর ঠিকঠাক খাবার দাবারগুলোই ইনটেক করার চেষ্টা করো। তো এটা গেল তোমাদের জন্য আরো একটা সাজেশন। এই সময় অবশ্যই এটা মাথায় রাখবে যাতে কোনো ধরনের কোনো স্ট্রেস নিতে না হয়, কোনো চিন্তা করবে না, কোনো ভাবনা রাখবে না, কোনো স্ট্রেস নেবে না, একেবারে বিন্দাস হাসি খুশি ভাবে থাকার চেষ্টা করবে। অনেকে অনেক কিছু সাজেস্ট করবে, সেটা যে প্রত্যেকটা সবার জন্যই ঠিক হবে এমনও কিন্তু নয়। তো তোমার শরীরে সেই জিনিসটা অন্য এফেক্ট দিতে পারে, বা তোমার জন্য সেই জিনিসটা চলবেই না, এরকমও হতে পারে, ঠিক আছে? তো কোনো রকম কোনো ইস্যু যদি কিছু মনে হয়, কিছু প্রবলেম হচ্ছে, ডিরেক্ট ডক্টরের সঙ্গেই কমিউনিকেট করবে, অন্য কারোর সঙ্গে না। যেগুলো বেসিক জিনিসগুলো সেগুলো তো ঠিক আছে, সেগুলো ছাড়া যদি অন্য কোনো ধরনের একটু ইস্যু মনে হচ্ছে, কিছু ভয়ের ব্যাপার লাগছে তোমার মনে হচ্ছে, তো ডিরেক্ট অন্য কারোর সঙ্গে নয় ডক্টরের সঙ্গেই পরামর্শ করবে, সেটাই হচ্ছে বেস্ট হবে। তো যাই হোক, এই ছিল আজকের ওভারঅল ভিডিও। যা যা তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে চেয়েছিলাম সেই সমস্ত কিছু, আশা করছি তোমাদের কাছে কিছু বেসিক ইনফরমেশন, ইম্পর্টেন্ট ইনফরমেশন আমি তোমাদেরকে দিতে পেরেছি। এবং যেটুকানি দিতে পেরেছি সেগুলিতে তোমাদের অন্তত একটা বেসিক ধারণা থাকবে, যাতে তোমরা ফিউচারে বেবি প্ল্যানিং করলে পরে তোমাদের এই জিনিসগুলো মাথাতে থাকে এবং সেই মতন তোমরা চলতে পারো। এবং সেই রকম কোনো ইস্যু থাকলে পরে ডক্টরকে তোমরা জিজ্ঞেস করতে পারো। আরো একটা কথা বলবো, যে এই যে বেসিক নলেজগুলো নিয়ে যদি তুমি ডক্টরের সঙ্গে কথা বলো না, ডক্টরেরও খুব ভালো লাগে সেই পেশেন্টের সঙ্গে কমিউনিকেট করতে। মানে যেহেতু কিছু তোমার মেডিকেল টার্মসগুলো তুমি বলছো, তো ডক্টর বুঝতে পারছেন যে হ্যাঁ তোমার এই দিকে কোনো ধারণা রয়েছে বা এগুলো তুমি জানতে চাইছো, তো ডক্টরও দেখবে খুব আনন্দ নিয়ে তোমাকে ভালো করে বোঝানোর চেষ্টা করবে, যেটা আমার সঙ্গেও হয়েছে। আমি ডক্টরকে বেসিক্যালি ফার্স্ট টাইমে যখন ডক্টরের কাছে গেছিলাম তখন তো অত কিছু জানতাম না, কিন্তু সেকেন্ড টাইম যখন আমি ডক্টর ভিজিট করতে গেছিলাম তখন আমি নিজে থেকে মানে বলছিলাম, এইগুলো জানতে চাইছিলাম। ডক্টর খুব মানে ভালো করে আমাকে বুঝিয়েছিলেন যে কি কি ধরনের স্ক্যান হয়, কেন হয়, কোন সময় কোনটা করা হয়, সমস্ত কিছুগুলি বলেছিলেন। তো তোমরাও এই জিনিসটা ট্রাই করো, দেখবে তোমাদেরও শুনতে ভালো লাগবে কথাগুলো, ডক্টর তোমাদেরকে বোঝাবেন, ডক্টরেরও খুব ভালো লাগবে। আর অবশ্যই ডক্টরের সঙ্গে একটা ফ্রেন্ডলি ভাবে মেশার চেষ্টা করো, কারণ এই সময় ডক্টর যত ফ্রেন্ডলি থাকবে, তুমি ডক্টরের সাথে যত ফ্রেন্ডলি থাকবে, দেখবে সবকিছু অনেক বেশি ইজি লাগছে। তো আজকে এইগুলোই ছিল তোমাদের জন্য কিছু ছোট্ট ছোট্ট টিপস বলতে পারো, কিছু সাজেশন বলতে পারো, আর আমার পুরো গোটা ফার্স্ট ট্রাইমেস্টারের অভিজ্ঞতা। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে এবং হেল্পফুলও হবে। আর একটু হয়তো লেন্দি হয়ে গেছে, কারণ কি এত ইম্পর্টেন্ট কথাবার্তাগুলো সেগুলো খুব ইজিলি শর্ট ভাবে অত সহজে বলাটা যায় না একটু এক্সপ্লেন না করলে। তো সেই ক্ষেত্রে ভিডিওটা হয়তো একটু লম্বা হয়ে যেতে পারে। তো প্লিজ একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখো, তোমাদেরই সেক্ষেত্রে একটু হেল্প হবে।
আর যারা প্ল্যান করছো বেবি নেওয়ার বা যারা উড বি মম তাদের জন্য অল দ্য বেস্ট। খুব ভালো থেকো তোমরা, সুস্থ থেকো এবং খুব আনন্দ করে থেকো, কোনো স্ট্রেস রেখো না। ওকে, তো চলো আজকে ভিডিওটা এখানেই এন্ড করলাম। টিল দেন তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। টেক কেয়ার, টাটা।